আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় ট্যাক্সেশন ইন বাংলাদেশ, শর্ট সাজেশন এবং পাশ করার সহজ উপায়। শেষ সময়ের প্রস্তুতি হিসাবে আমরা যে ম্যাথগুলো করতে পারি, ট্যাক্সে আমরা খুব সহজেই কিভাবে 5 নাম্বার তুলতে পারি, এর জন্য আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, যেমন আমাদের ট্যাক্সের অনেকগুলো টপিক রয়েছে। এর ভিতর থেকে দেখা যাচ্ছে অনেকগুলো টপিক যারা একদমই দুর্বল, তারা সবগুলো টপিক দেখে গেলে মানে পাশ করার সম্ভাবনা খুবই কম থাকবে। অতএব আমরা কিছু টপিক নির্ধারণ করে দিচ্ছি, এই টপিকগুলোর পাশাপাশি কিছু থিওরি লিখে আসলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করা যাবে। তাহলে আমরা যে টপিকগুলো খুব সহজে দেখতে পারি, যেমন মূল্য সংযোজন কর। এই মূল্য সংযোজন কর বিবরণী করতে জাস্ট আমাদের 1 ঘন্টার মতো টাইম লাগবে। এই মূল্য সংযোজন কর বিবরণীর থেকে আমরা 3টি ম্যাথ দেখে যাব, যে 3টি ম্যাথ আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ারে অলরেডি সাজেশন আকারে আপলোড করে দেওয়া রয়েছে। এখান থেকে মূল্য সংযোজন কর থেকে আমরা 3টি ম্যাথ দেখে গেলেই যে কোনো একটি ম্যাথ পাইতে পারি। এরপরে আমরা চাকরি হতে আয়, চাকরি হতে আয়ের আমরা 1 নাম্বার মাস্টার ক্লাসে যে নিয়মটি দেখিয়েছি, এই নিয়মটি দেখিয়ে দেখানোর পাশাপাশি চাকরি হতে আয়ের 3টি ম্যাথ সলভ করেছিলাম আমরা। ম্যাথগুলো দেখে গেলে চাকরি হতে আয়ের অ্যান্সার করা যাবে। অংশীদারি ফার্মের আয়, অংশীদারি ফার্মের আয়ের ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। আর এই ভিডিও শেষে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটি অংশীদারি অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের প্রায় সময়ই পরীক্ষায় দেখা যায়। যৌথ মূলধনী কোম্পানির আয়, যৌথ মূলধনী কোম্পানির আয়গুলো আমাদের 1 নাম্বার ভিডিওতে যেটা দেওয়া রয়েছে ইউটিউব চ্যানেলে, 1 নাম্বার ভিডিওটা দেখলে আমরা যৌথ মূলধনী আয়ের থেকে অ্যান্সার করতে পারবো। এখানে আমাদের প্রায় সবগুলো ম্যাথ নিয়ে আলোচনা করা হয়েছে, যৌথ মূলধনী এবং অংশীদারি সব ম্যাথগুলো ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, এখান থেকে আমরা দেখে নিতে পারি। তাহলে আমরা আজকে আগামীকালের যে পরীক্ষা, এই পরীক্ষার জন্য খুব সহজে যদি আমরা পাশ করতে চাই, তাহলে এই 4টি টপিক আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি। আর যারা ভালো স্টুডেন্ট আছেন, যে আমাদের এই 4টি টপিক এর পাশাপাশি অন্যান্য টপিকগুলো করা হয়েছে, তারা এই 4টি টপিকের পাশাপাশি বাড়া হতে আয়, ভাড়া হতে আয়, কৃষি খাতে আয়, আর্থিক পরিসম্পদ হতে আয়, এগুলো দেখে যেতে পারেন। আমাদের যারা দুর্বল আছে তাদের জন্য আমরা এই 4টি টপিক নিয়েছি। এর পাশাপাশি যদি আমরা আহ 20 মিনিট বা আধা ঘন্টার জন্য একটা অধ্যায় দেখে যেতে পারি, যেমন কারবার ও পেশা খাত থেকে জাস্ট 2 থেকে 3টা ম্যাথ দেওয়া হয়েছে, যে 3টা ম্যাথ আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। এই ম্যাথগুলো দেখে গেলে আমরা অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবো। আর সবগুলো ম্যাচই যদি এখন দেখে যেতে চাই, যারা দুর্বল আছি তাদের জন্য খুবই হার্ড হয়ে যাবে, অর্থাৎ একটাও অ্যান্সার করা পসিবল হবে না। অতএব যারা আমরা দুর্বল আছি, তারা আমরা ফার্স্টে মূল্য সংযোজন কর, চাকরি হতে আয়, অংশীদারি ফার্মের আয়, যৌথ মূলধনী এগুলো করব। করার পরে যদি আমি সময় পাই, তাহলে আমরা অন্যান্য অধ্যায়গুলো, যেমন বাড়াও আয়, কৃষিখাত আয়, আর হচ্ছে আমরা কারবার ও পেশাগত আয় দেখে যেতে পারি। আমি মনে করি এই 4টি অধ্যায়ের পাশাপাশি থিওরি পড়ে গেলে ট্যাক্সে ভালো রেজাল্ট করা পসিবল। তাহলে এখন আমরা অংশীদারি থেকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব, যে ম্যাথটি অবশ্যই সবাই পরীক্ষায় ভালোভাবে দেখে যাবেন। এই ম্যাথটি আমাদের আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে, দেখা যায় যে প্রায় সময়ই আমাদের এই ম্যাথটা পরীক্ষা হয়েছে। তাহলে আমরা দেখি সাদি ও সাপন বাই বাই কোম্পানির 2 জন অংশীদার, তাদের মুনাফা বন্টনের অনুপাত সমান। উক্ত ফার্ম 2024 সালের 30শে জুন সমাপ্ত বছরের লাভ লোকসান হিসাব নিম্নে প্রদত্ত হলো। এখানে বেতন দেওয়া আছে, বেতন হচ্ছে আমাদের অনুমোদনযোগ্য খরচ, তারপর রয়েছে ভাড়া, অপচয়, বিজ্ঞাপন, সাধারণ খরচ, বিক্রয় খরচ, কুড়িন সঞ্চিতি। তারপর রয়েছে কুড়িন, মূলধনের সুদ, মূলধনের সুদ হচ্ছে আমাদের অংশীদার সাদি এবং সাফন রয়েছে। বেতন 2 জন পাবে, সাদি এবং সাফওয়ান। সাফওয়ানের কমিশন নিট লাভ দেওয়া রয়েছে।
এই পাশে আমাদের কিছু আয় দেওয়া রয়েছে, যেমন মোট লাভ দেওয়া রয়েছে, বাণিজ্যিক সিকিউরিটি সুদ দেওয়া রয়েছে, ব্যাংক জমা সুদ, লভ্যাংশ, ভাড়া হতে আয় নিট, এই ধরনের যত অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারি। আমরা যদি এই অঙ্কটা ভালোভাবে কমপ্লিট করি, তাহলে বাকিগুলো আমরা খুব সহজেই করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা এই যে পরের এই যে এটা স্বাক্ষর অক্ষর, এই অঙ্কটা যদি আমরা ভালোভাবে খেয়াল করতে পারি, তাহলে পরেরটা আমরা নিজেরা করতে পারবো। এই ধরনের অঙ্ক আমাদের প্রায় সময়ই পরীক্ষাতে এসেছে। তাহলে সবাই এই ম্যাথটা আমরা মনোযোগ সহকারে দেখবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের যেটা রয়েছে, প্রথমে আমাদের এই ম্যাথের জন্য একটা ছক কাটতে হবে। তাহলে আমরা একটা ছক কাটতে পাবে, ছকে আমরা উপরে লিখবো করদাতা নাম ভাই ভাই কোম্পানি, আয় বর্ষ 2023-24, কর বর্ষ 2024, 2025, 2024 কর বর্ষ 2024 এবং 2025। তাহলে এইভাবে আমরা ঘরটা টানাবো, তার নিচে লিখবো অংশীদারি ফার্মের মোট আয় নির্ণয়। তাহলে লিখবো প্রথমে আমাদের, লিখবো হচ্ছে আয়ের খাত ও বিবরণ, তিনটা টাকার ঘর দিব, টাকা, টাকা, টাকা। লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ, লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ আমরা ফাইনাল করে বসিয়ে দিব। এই নিট লাভটা আমাদের লাভ লোকসান হিসাবে দেওয়া থাকবে, এখান থেকে আমরা সরাসরি নিট লাভটা নিয়ে এসে এখানে বসিয়ে দিব। এরপরে আমরা লিখবো যোগ অনুমোদনযোগ্য খরচসমূহ, অনুমোদনযোগ্য খরচসমূহের মধ্যে আমাদের অংশীদার যা যা পাবে এগুলো নিয়ে আসবো, পাশাপাশি আমাদের যত সঞ্চিতি থাকবে সকল সঞ্চিতিগুলো নিয়ে আসবো। তাহলে অনুমোদনযোগ্য খরচের মধ্যে বেতন অন্তর্ভুক্ত হবে না, ভাড়া অন্তর্ভুক্ত হবে না, অবচয় অন্তর্ভুক্ত, সরি, অনুমোদনযোগ্য খরচ, অনুমোদনযোগ্য খরচের মধ্যে আমাদের এগুলো অন্তর্ভুক্ত হবে না। বিজ্ঞাপনের সাথে বিলম্বিত বিজ্ঞাপন থাকলে আসবে, কিন্তু শুধু বিজ্ঞাপন আসবে না, সাধারণ খরচ আসবে না, বিক্রয় খরচ আসবে না। তাহলে এখানে আমাদের যত সঞ্চিতি থাকিবে সকল সঞ্চিতি আসবে। তাহলে আমরা প্রথমে দেখতেছি কুড়িন সঞ্চিতি, তাহলে অনুমোদনযোগ্য খরচের মধ্যে আমরা কুড়িন সঞ্চিতিটা সরাসরি দ্বিতীয় ঘরে বসিয়ে দিব। কুড়িন সঞ্চিতি, যত সঞ্চিতি থাকবে আমরা সকল সঞ্চিতি অন্তর্ভুক্ত করব, শুধু কুড়িনটা আমাদের অন্তর্ভুক্ত হবে না। এখানে রয়েছে সাদি এবং সাফওয়ানের ঋণের, সাদি এবং সাফওয়ানের, সাদি এবং সাফওয়ানের মূলধনের সুদ। আমাদের এখানে সকল অনুমোদনযোগ্য খরচের মধ্যে সকল সঞ্চিতি এবং অংশীদারটা যেগুলো পাবে সবগুলোই অন্তর্ভুক্ত হবে। মূলধনের সুদ, তাহলে সাদি 50,000 টাকা, সাফওয়ান 40,000 টাকা। তাহলে আমরা মূলধনের সুদটা সরাসরি কাউন্ট করব, যেহেতু অংশীদারটা এটা পাইছে। তাহলে আমরা লিখবো এভাবে, অংশীদারদের মূলধনের সুদ সাদি 50,000, সাফওয়ান 40,000, দুইটা মিলা হচ্ছে 80,000 টাকা, বসিয়ে দিব। এরপরে আমাদের যে আইটেমগুলো রয়েছে, আইটেম থেকে আমাদের এরপরে বলছে হলো বেতন সাদি এবং সাফওয়ান। সাদির বেতন রয়েছে, সাদির বেতন দেওয়া রয়েছে আমাদের, সাদি হচ্ছে বেতন দেওয়া রয়েছে হচ্ছে কত, সাদি 60,000 টাকা, সাফওয়ান 50,000 টাকা। এটাও আমাদের অংশীদারদের আয়, তাহলে এটাও আমরা অন্তর্ভুক্ত করব। তাহলে আমরা লিখবো হচ্ছে অংশীদারদের বেতন, লেখার পরে সাদি এবং সাফওয়ান। তাহলে অংশীদারদের বেতন লিখে দুইজনের নাম লিখে আমরা এখানে টাকাটা বসিয়ে দিব। সাফওয়ানের কমিশন, তাহলে যদি আমরা এখানে আনবো যাবতীয় সঞ্চিতি এবং অংশীদারটা কি কি পাইছে এগুলো নিয়ে আসবো। তাহলে আমাদের এখানে ওই একটা সঞ্চিতি ছিল কুড়িন সঞ্চিতি, তাহলে কুড়িন সঞ্চিতি আমরা সরাসরি লিখলাম, কুড়িন সঞ্চিতি সরাসরি লিখবো আমরা। এরপর অংশীদারটা মূলধনের সুদ পাইছে, তাহলে মূলধনের সুদ লিখবো। এরপরে অংশীদারটা বেতন পাইছে, তাহলে বেতন লিখবো। তারপরে সাফওয়ানের কমিশন, কমিশনটাও সরাসরি বসিয়ে দিব। তাহলে আমাদের এবার এই আইটেমগুলো দেওয়ার পর, যে আইটেমগুলো দেওয়ার পর আমরা কি করব, সরাসরি যোগ করব।
যোগ করার পর আমাদের এই আইটেমগুলো ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 3,10,০০০। এই 3,10,০০০ টাকা হচ্ছে অনুমোদনযোগ্য খরচ, এটার সাথে আমরা যোগ করব। যোগ করলে আমাদের আসবে হচ্ছে 9,45,০০০ টাকা। এ থেকে আমরা বাদ দিব বাদ অকার বাড়ি আয় সমূহ। অকার বাড়ি আয় সমূহ এখানে একদমই সিম্পল। অকার বাড়ি আয় সমূহ আমরা যখন বিয়োগ করব, তখন আমাদের এই যে ক্রেডিট পাশে যে আয়গুলো দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে আমাদের কারবারের বাইরে থেকে হয়েছে। একটা হচ্ছে বাণিজ্যিক সিকিউরিটি সুদ, ব্যাংক সুদ, লভ্যাংশ, ভাড়া হতে আয়, নিট। ভাড়া হতে আয় নিট বলা থাকতে পারে, অথবা ভাড়া হতে আয় মোট বলা থাকতে পারে। নিট বলা থাকলে আমাদের এক ধরনের কাজ হবে, মোট বলা থাকলে আমাদের আরেক ধরনের কাজ হবে। এবং কি আমরা নিট ধরে নিয়ে কাজ করলাম, এর পরের অঙ্কটাতে আমরা মোট ধরে নিয়ে কাজ করব। তাহলে আমরা সরাসরি এই এন্ট্রি গুলো বসিয়ে দিব। যেমন বাণিজ্যিক সিকিউরিটি সুদ, ব্যাংক জমা সুদ, লভ্যাংশ, ভাড়া হতে আয়। অর্থাৎ অকার বাড়ি আয় বিয়োগ করার সময় আমাদের কোনো কাজ করব না আমরা, জাস্ট আমাদের ক্রেডিটে যেগুলো রয়েছে মোট লাভ বাদ দিয়ে যে অকার বাড়ি আয় ক্রেডিটে যা রয়েছে এগুলো সরাসরি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর যেটা বের হবে, এটা থেকে আমরা এটা বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের বের হবে কারবারি আয় বা ব্যবসায়ী আয়। তাহলে এরপরে যে কাজটা করতে হবে আমাদের, এরপরে আমাদের এই আইটা এই ওয়াকার আইটাই আবার যোগ করতে হবে। তাহলে অকার বাড়ি আইটাই আবার যোগ করব। এখানে যোগ করার সময় অবশ্যই কাজ করতে হবে। এখানে বলছে বাণিজ্যিক সিকিউরিটির সুদ। বাণিজ্যিক সিকিউরিটির সুদকে মোটা অঙ্কিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ হতে 5% সুদ কর্তন করে রাখা হয়। 5% সুদ কর্তন করে রেখে 95% তাহলে টাকা প্রদান করা হয়। তাহলে 95% যদি 21,000 টাকা দেওয়া আছে আমাদের, বাণিজ্যিক সিকিউরিটি সুদ 21,000 টাকা কোশ্চেনে দেওয়া ছিল, তাহলে 1%-এ কত, 100%-এ কত, মানে এটাকে বলা হয় হচ্ছে মোটা অঙ্কিত। তাহলে মোটা অঙ্কিত করার নিয়ম হচ্ছে এখান থেকে 5% সুদ কাটা হয়েছে, উপরে এজন্য গুণন দিব 100 আর নিচে দিব 95। তাহলে আমাদের যেটা বের হবে এটা হচ্ছে আমাদের মোটা অঙ্কিত করার পরের অ্যামাউন্টটা বের হবে। তারপরে ব্যাংক সুদ। ব্যাংক সুদ আমাদের 9,000 টাকা ছিল। ব্যাংক সুদ, লভ্যাংশ, এই দুইটাকে মোটা অঙ্কিত করার জন্য আমরা গুণন দিব 100, ভাগ দিব 90। ব্যাংক সুদ এবং লভ্যাংশ, অথবা আমরা কাজ করতে পারি উপরে 10 নিচে 9, একটা শূন্য যদি বাদ দিই তাহলে উপরে 10 নিচে 9। তাহলে এখানে আমরা বাণিজ্যিক সিকিউরিটি সুদে কাজ করলাম, ব্যাংক সুদেও কাজ হবে, লভ্যাংশতেও কাজ হবে। ভাড়াটা যেহেতু নিট রয়েছে এজন্য কোনো কাজ করতে হবে না। এটা ক্যালকুলেশন করার পর আমাদের যেটা বের হবে এটার নাম হচ্ছে মোট করযোগ্য আয়। তাহলে মোট করযোগ্য আয় নির্ণয় করার পরে আমরা কর দায়টা নির্ণয় করব। কর দায়টা নির্ণয় করার জন্য আমাদের একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। কর দায়িত্ব নির্ণয় করার জন্য আমরা এখানে একটি গড় কাটবো আবার। অংশীদারি ফার্মের কর দায় নির্ণয়। অংশীদারি ফার্মের কর দায় নির্ণয়, এক ঘরে লিখবো আমরা করের হার, আরেক ঘরে লিখবো হচ্ছে টাকা। তাহলে এখানে লিখবো ক নাম্বার। ক নাম্বার দিয়ে লিখবো নিয়মিত উৎসে কর দায়। নিয়মিত উৎসে কর দায় বের করার জন্য আমাদের এখানে হবে বাণিজ্যিক সিকিউরিটির সুদ, ব্যাংক জমা সুদ, লভ্যাংশ ব্যতীত মোট আয় বের করতে হবে। তাহলে আমাদের এখানে আয় যেটা বের হয়েছিল, এই আয় থেকে আমরা, এটা হচ্ছে আমাদের বাণিজ্যিক সিকিউরিটি সুদ, এটা হচ্ছে আমাদের লভ্যাংশ, এবং এটা হচ্ছে আমাদের লভ্যাংশ, এটা হচ্ছে ব্যাংক জমা সুদ। তাহলে এই তিনটা আমাদের ছিল, এই তিনটে আমরা বিয়োগ করলাম, বিয়োগ করে আমাদের হইলো 8,70,000 টাকা। এবার এই 8,70,000 টাকা নিয়ে আমরা কর দায় নির্ণয় করব। তাহলে কর দায় এর আগে আমরা শিখেছিলাম মোট আয়ের প্রথম 3,50,000 টাকার উপরে 0%।
3,50,000 টাকার 0% ধরলে আমাদের জিরো হবে। তাহলে এখান থেকে যদি আমরা 3,50,000 টাকা বিয়োগ করি, 8,70,000 থেকে 3,50,000 বাদ দিলে আমাদের যেটা হবে, এটা হলো আমাদের পরবর্তী স্টেপের সাথে নিতে হবে। পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের 1,00,000। তাহলে 1,00,000 দেওয়া যাবে। 1,00,000-এর 5% 5,000 করবো। এর পরের স্টেপও দেওয়া, 1,00,000 বাদ দিলে আমাদের 4,00,000। এর পরের স্টেপ আমাদের দেওয়া যাবে। এর পরের স্টেপ হচ্ছে আমাদের কত, 4,00,000। 4,00,000-এর উপরে 10%। 4,00,000 দেওয়ার পরে আমাদের অবশিষ্ট যে টাকাটা থাকবে, অবশিষ্ট থাকবে হচ্ছে এখানে আমাদের 3,50,000 আর 1,00,000, 4,50,000 আর 4,00,000, 8,50,000। এখানে ছিল হচ্ছে 8,70,000, বাকি থাকে হলো 20,000। এইটা হচ্ছে অবশিষ্ট। অবশিষ্টের উপরে আমাদের 15%, এটা হচ্ছে আমাদের 3,000 টাকা। তাহলে আমরা এই যে 8,70,000 টাকা হইলো, প্রথম 3,50,000 টাকার উপরে জিরো বসিয়ে দিব। এরপর এখান থেকে 1,00,000 টাকার উপরে 5% বসাবো। এরপরে 4,00,000 টাকার উপরে 10% বসাবো। এরপর আমাদের 20,000 অবশিষ্ট থাকে, এটার উপরে 15% বসাবো। বসানোর পর এটা যোগ করব, যোগ করে এটা ক্লোজ করে দিব। এরপরে আমাদের আরেকটা স্টেপ, এটা হচ্ছে ন্যূনতম কর দায়। তাহলে ন্যূনতম কর দায় আমাদের বের করতে হবে মোট টাকার সাহায্যে। আমাদের মোট টাকা ছিল এই যেটা, এটার সাহায্যে আমাদের ন্যূনতম কর দায় বের করতে হবে। তাহলে এখান থেকে নিব আমরা প্রথম 3,50,000 টাকার উপরে 0%। এরপরে পরবর্তী 1,00,000 টাকা, 4,00,000 টাকা, পরবর্তী 1,00,000 টাকাও নেওয়া যাবে, পরবর্তী 4,00,000 টাকাও নেওয়া যাবে। এরপর আমাদের কিছু অবশিষ্ট থাকবে। এই অবশিষ্ট টাকার উপরে হবে 15%। 15% ধরে আমাদের একটা 15% ধরার পর যে টাকা আসবে, এটার সাথে আমরা যোগ করে দিব। যোগ করলে আমাদের যেটা আসবে, এটার নাম হচ্ছে ফার্মের মোট আয়ের নিয়মিত কর। ফার্মের মোট আয়ের নিয়মিত কর। এর থেকে আমরা উপরে যেটা বের করেছি, এইটা হচ্ছে বিয়োগ করব নিয়মিত উৎসের কর। নিয়মিত উৎসের কর হচ্ছে আমাদের 48,000 টাকা। এই উপরেরটা এনে এখান থেকে বিয়োগ করব। বিয়োগ করার পর যেটা বের হবে, এটাই হচ্ছে আমাদের ন্যূনতম কর হারে প্রযোজ্য আয়ের উপর নিয়মিত হারে কর এত টাকা। এরপরে আমাদের আরো কাজ রয়েছে বিক্রয় থাকার জন্য। তাহলে বিক্রয় থাকার জন্য আমাদের মোট প্রাপ্তি বের করতে হবে। তাহলে মোট প্রাপ্তির ভিতরে আমরা এই যে এখানে লিখবো মোট প্রাপ্তি। তাহলে মোট প্রাপ্তির ভিতরে আমরা এখানে অলরেডি লিখে রেখেছি, অর্থাৎ এই যেগুলো মোট অঙ্কিত করে যে টাকাগুলো হয়েছে এই টাকা, একটা হচ্ছে আমাদের 22,105, 10,000, 50,000, 60,000। তাহলে মোট প্রাপ্তির করে আমরা লিখবো হচ্ছে প্রথমে বিক্রয়। তাহলে বিক্রয়টা আমাদের দেওয়া ছিল 1,25,00,000 টাকা, এটা লিখলাম। আর এগুলো হচ্ছে আমরা মোটা অঙ্কিত করার পরে যে টাকাগুলো হয়েছে এগুলো লিখবো। লেখার পরে মোট প্রাপ্তি এটা যোগ করব। এরপরে আমাদের হবে অতএব কোম্পানির মোট প্রাপ্তির উপর ন্যূনতম কর। কোম্পানির মোট প্রাপ্তির উপর ন্যূনতম কর হচ্ছে এই টাকা যেটা বের হবে, এর উপরে 6% ধরলে আমাদের কোম্পানির ন্যূনতম কর বের হবে। তাহলে 6% ধরার পর ন্যূনতম কর বের হবে আমাদের। এরপরে আমরা যে কাজটা করব, এর সাধারণ, এরপরে হচ্ছে ফার্মের নিট প্রদেয় কর। ফার্মের নিট প্রদেয় কর আমাদের দুইটি কর বের হয়েছে ফার্মে। একটি হচ্ছে আমাদের 12,000, আর একটি হচ্ছে 48,000। তাহলে আমরা লিখবো সাধারণ হারে নিরূপিত কর 48,000 প্লাস 12,000। আর ন্যূনতম কর আমাদের এখানে পার্সেন্ট ধরলে হবে 75,000, 75,000, 75,852 টাকা। তাহলে অতএব প্রদেয় কর বড়টি, এই দুইটার মধ্যে বড় হতো 75,852। এরপরে বাদ উৎসে কর কর্তন। উৎসে কর কর্তন বলতে আমরা যেগুলো আইটেম মোটা অঙ্কিত করেছি এইগুলো আইটেম নিয়ে কাজ করতে হবে। বাণিজ্যিক সিকিউরিটি সুদ, ব্যাংক জমা সুদ, লভ্যাংশ।
তাহলে বাণিজ্যিক সিকিউরিটি সুদ বলতে এখানে 21,105, এটার থেকে আমরা 22,105 থেকে 21,000 বিয়োগ করব। এখানে 10,000 থেকে 1,000, 9,000 বিয়োগ করব, 50,000 থেকে 45,000 বিয়োগ করব। তাহলে আমাদের হয়ে যাবে হচ্ছে উৎসে কর কর্তন। তাহলে উৎসে কর কর্তন যোগ করে যেটা হবে এটাই হচ্ছে ফার্মের নিট পদেয় কর। এবার যদি আমরা পরের ম্যাথটি সলভ করি, পরের ম্যাথটি আমাদের সেম একইভাবে রয়েছে। এই পরের ম্যাথটি আমাদের বলছে স্বাক্ষর ও অক্ষর কোম্পানির দুইজন সমান অংশীদার উক্ত ফার্মের 2024 সালের 30শে জুন সমাপ্ত বছরের লাভ লোকসান হিসাব নিম্নে দেওয়া হলো। তাহলে সেম আইটেম গুলোই দেওয়া রয়েছে। প্রথমে আমরা লিখবো হচ্ছে কুড়িন সঞ্চিতি 32,000 টাকা।